আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোর প্রতিফলন এর তৃতীয় লেকচারটা কমপ্লিট করব। এই তৃতীয় লেকচারটা হবে তোমাদের এই চ্যাপ্টারের ফাইনাল লেকচার বা লাস্ট লেকচার। খুব ছোট একটা চ্যাপ্টার ছিল, তো তো তিনটার বেশি ক্লাস লাগবে না, ঠিক আছে? দেখো প্রথমে এখানে বিবর্ধন বিবর্ধন কিন্তু আমরা সেকেন্ড লেকচারে কিছু পড়াইছিলাম, ঠিক আছে? সেকেন্ড লেকচারে তোমাদের এই পার্টটুকু পড়ানো হয়েছিল বিবর্ধনের, কিন্তু বিবর্ধনের আর কিছু পার্ট সেকেন্ড লেকচারে বাকি পড়ে গেছিল, ওইটা পড়িয়ে দেন আমরা থার্ড লেকচারে পড়াশোনা শুরু করব, ঠিক আছে? তো এখানে দেখো বিবর্ধন আমরা সেকেন্ড লেকচারে যেটা পড়ছিলাম যে কোনো দর্পণে বা লেন্স দিয়ে গঠিত প্রতিবিম্ব মূল বস্তুর চেয়ে আকারে কতটুকু বড় বা ছোট সেটা বিবর্ধন দ্বারা পরিমাপ করা হয়, ঠিক আছে? ধরো এই যে এখানে বলে দিছি যে এম তে হচ্ছে বিবর্ধন, এল প্রাইম তে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর তোমার এল তে হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত এল প্রাইম বাই এল, এটাই হচ্ছে তোমাদের বিবর্ধন, ঠিক আছে? ধরো এই যে এইটা অবতল দর্পণ, এইখানে হচ্ছে তোমার লক্ষ্যবস্তু, এইখানে হচ্ছে তোমার প্রতিবিম্ব। তাহলে এটা যদি এল প্রাইম হয়, এটার দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে তোমার এই যে এল প্রাইম ডিভাইডেড বাই এল, এই যে অনুপাতটা, এটাই হচ্ছে বিবর্ধন, ঠিক আছে? বিবর্ধন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তো এটা আমরা গত লেকচারে পড়ছি। তো বিবর্ধনকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে তোমার এই যে বিবর্ধনকে প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্বের সাহায্যেও প্রকাশ করা যায়, ঠিক আছে? কিভাবে? ধরো এখানে এই হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণে এইখানে লক্ষ্যবস্তু রাখছো, এইখানে লক্ষ্যবস্তু রাখছো, এটা ইউ দূরত্বে রাখছো। প্রতিবিম্ব গঠিত হইলো এইখানে, ভি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হইলো, তাই না? ভি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হইলো। এরকম যদি হয় তাহলে বিবর্ধনকে এইভাবে লেখা যায়, এম ইজ ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। অর্থাৎ বিবর্ধন ইজ ইকুয়াল এই যে নেগেটিভ মাইনাস বিম্বের দূরত্ব, এই যে বিম্বের দূরত্ব, এই যে এখান থেকে এই পর্যন্ত বিম্বের দূরত্ব ভি, আর বস্তুর দূরত্ব, বস্তু যত দূরে আছে ইউ। বিবর্ধনকে এইভাবেও লেখা যায়। ইউ এবং ভি এর মান যথাযথ চিহ্ন সহকারে বসালে, দেখো ইউ এবং ভি এর মান যদি যথাযথ চিহ্ন সহকারে বসাও, তাহলে এম যদি ধনাত্মক হয় তাহলে প্রতিবিম্ব সোজা হবে, বুঝতে পারতেছো? এম যদি ধনাত্মক হয় প্রতিবিম্ব সোজা হবে, আর এম যদি ঋণাত্মক হয় প্রতিবিম্ব উল্টা হবে, ঠিক আছে? ধরো এই যে এম সমান সমান এইভাবে লিখলা তুমি, এম ইজ ইকুয়াল মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, এভাবে লিখলা। লেখার পর এই যে ভি এবং ইউ এর এই মান দুইটা যদি তুমি ঠিক মতো বসাও, যথাযথভাবে বসাও, বসানোর পরে এম এর মানটা যদি নেগেটিভ পাও, এম এর মানটা যদি নেগেটিভ পাও, নেগেটিভ পাইলে কি হবে? এম যদি নেগেটিভ হয় তাহলে উল্টা বিম্ব গঠিত হবে, বিম্ব হয়ে যাবে উল্টা, উল্টা বিম্ব গঠিত হবে। আর এম এর মান যদি তুমি পজিটিভ পাও তাহলে সোজা বিম্ব গঠিত হবে। উল্টা বিম্ব সোজা বিম্ব এগুলো আমরা সেকেন্ড লেকচারে পড়ে আসছি, তাই না? এখানে আমরা আরো ডিটেলস পড়বো। তো এই ছিল হচ্ছে বিবর্ধনকে আরেকটা ভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে আমাদের আজকের মেইন পড়া, থার্ড লেকচারে পড়া। গলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকতে কয়েকটা নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো কিরকম আগে বুঝো যে গলীয় দর্পণ কি ছিল। আমাদের কোন একটা গোলক ছিল, ওই গোলকের একটা অংশকে কেটে তার একটা সাইডে আমরা সিলভারিং করতাম, ঠিক আছে? যে বাইরের দিকে সিলভারিং করছি, তাহলে এটা হয়ে গেল আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণ। আর যদি ভেতরের দিকে সিলভারিং করতাম, যদি ভেতরের দিকে সিলভারিং করতাম তাহলে বাইরের দিকে দর্পণ গঠিত হইতো, এটা হইতো আমাদের উত্তল দর্পণ, উত্তল দর্পণ, তাই না? তো এই যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণে এখানে বিম্ব কিভাবে গঠিত হয় তার অনেকগুলো নিয়ম আছে, কয়েকটা নিয়ম অনুসরণ করতে হয়। দেখো এর মধ্যে গলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকতে তিনটা আলোক রশ্মি ব্যবহার করা হয়। দেখো এই যে গলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকতে তিনটি আলোক রশ্মি ব্যবহার করা হয়। এদের মধ্যে যে কোনো দুইটি ব্যবহার করেই আমরা গলীয় দর্পণে প্রতিবিম্ব আঁকতে পারি, ঠিক আছে? এখানে মূলত তিনটা নিয়মের কথা বলা হয়েছে, যে গলীয় দর্পণে আলো কিভাবে আপতিত হইলে কিভাবে প্রতিসরিত হবে, এরকম তিনটা নিয়মের কথা বলা হয়েছে। তো এই তিনটা নিয়মের মধ্যে যে কোনো দুইটা ব্যবহার করে আমাদের কাজ হয়ে যাবে, আমরা যে কোনো অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হবে সেটা বের করতে পারবো। এক নম্বর নিয়মটা দেখো তো, এক নম্বর নিয়মে কি বলছে? গলীয় দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি সেই পথেই ফিরে আসে। এই যে গলীয় দর্পণে বক্রতার কেন্দ্র বরাবর,
বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি সেই পথে ফিরে আসে। বক্রতার কেন্দ্র বরাবর এই যে এটা, ধরো এই যে এটা হচ্ছে আমাদের অবতল দর্পণটা, এই দর্পণের এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি এভাবে আপতিত করো না, এটা আর কোনো দিকে যাবে না, এটা সোজা এই পথে আবার ফিরে যাবে প্রতিফলিত হয়ে। এটা হচ্ছে একটা নিয়ম। আর উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা কি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ধরো এখানে, তো বক্রতার ব্যাসার্ধের ভিতর দিয়ে তো আর তুমি আলো প্রতিফলন করতে মানে আপতন করতে পারবা না উত্তল দর্পণের ক্ষেত্রে, তাই না? তো বক্রতার ব্যাসার্ধ বরাবর এই যে এই বক্রতার ব্যাসার্ধর সোজাসুজি যদি তুমি একটা আলো এইভাবে আপতন করো, তাহলে ওইটা এই পথেই প্রতিফলিত হয়ে যাবে। এটা ছিল একটা নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায়। এটা হচ্ছে অবতল দর্পণের জন্য। অবতল দর্পণে এই যে অবতল দর্পণে, এই যে আমাদের অবতল দর্পণে এখানে এটা প্রধান অক্ষ না, এই প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলো আপতিত করো, তাহলে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে। আর উত্তল দর্পণের আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে তোমার অভিসারী ধর্ম। এই যে আলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে পড়তেছে অবতল দর্পণে, এটাকে বলা হচ্ছে আমাদের অভিসারী ধর্ম। প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে তুমি যতগুলো আলোক রশ্মি দিবা সবই ওই একটা বিন্দু দিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আমাদের অভিসারী ধর্ম। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে, এই যে উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, এখানে প্রধান ফোকাসে গিয়ে মিলিত হয়। আর উত্তল দর্পণে তো মিলিত হওয়ার সুযোগ নাই, ওইখানে প্রধান ফোকাস থেকে আসতেছে বলে এরকম মনে হয়। এই যে ধরো এই হচ্ছে তোমাদের উত্তল দর্পণটা, ভেতরের দিকে সিলভারিং করা, এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এইখান থেকে যদি তুমি এভাবে আলো আপতিত করো এই প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এটা এইভাবে করে প্রতিফলিত হয়ে যাবে, তাই না? এই প্রতিফলিত রশ্মিটাকে যদি তুমি বর্ধিত করো পেছনের দিকে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটাই হচ্ছে আবার প্রধান ফোকাস। তার মানে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। যে উত্তল দর্পণের এই ধরনের ধর্মকে বলা হয় আমাদের অপসারী ধর্ম। ঠিক আছে, উত্তল দর্পণের এই ধরনের ধর্মকে বলা হয় অপসারী ধর্ম। যখন আমরা এটা ইউজ দেখবো তখন আরো ভালো করে বুঝবা। 3 নম্বর নিয়মটা হচ্ছে অবতল দর্পণের প্রধান ফোকাসে আপতিত রশ্মি এবং উত্তল দর্পণের ফোকাস অভিমুখে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। জাস্ট 2 নম্বর নিয়মের উল্টা এখানে, 2 নম্বর নিয়মের উল্টা। 2 নম্বর নিয়মে কি ছিল, অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে, আর এইখানে ফোকাসের ভেতর দিয়ে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো? ফোকাসের ভেতর দিয়ে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে অক্ষের সমান্তরালে। আর এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে তো আর ফোকাসের ভেতর দিয়ে আপতিত হওয়ার সুযোগ নাই, তো ফোকাসের বরাবর যেগুলো আপতিত হয়, এই যে এটা তো ফোকাস, এই ফোকাস বরাবর যেগুলো আপতিত হয়, এই ফোকাস বরাবর, এই ফোকাস বরাবর যেগুলো আপতিত হয় সেগুলো এই সমান্তরালে প্রতিফলিত হয়ে যায়, এই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের 3টা নিয়ম। এই নিয়ম 3টার ব্যবহার আছে। হ্যাঁ, এই নিয়ম 3টা ব্যবহার করেই আমরা অবতল দর্পণে কোন অবস্থানের জন্য বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা দেখবো আমরা। এবার এখানে আসো, অবতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার, আকৃতি, প্রকৃতি। আমরা সেকেন্ড লেকচারে পড়ছিলাম না, প্রতিবিম্বের আকার, আকৃতি, প্রকৃতি অনেক রকম হইতে পারে। প্রতিবিম্ব বড় হইতে পারে মূল বস্তুর চেয়ে, প্রতিবিম্ব ছোট হইতে পারে, প্রতিবিম্ব সোজা হইতে পারে, উল্টা হইতে পারে, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। এগুলো নির্ভর করে 2টা জিনিসের উপর, একটা হচ্ছে দর্পণের প্রকৃতির উপর, আর একটা হচ্ছে দর্পণ থেকে বস্তু কত দূরে আছে তার উপর। তো দর্পণের প্রকৃতির উপর নির্ভর করে সমতল দর্পণে কি হয় আমরা সেকেন্ড লেকচারে পড়ে আসছি। সমতল দর্পণে তুমি বস্তু যেখানে রাখবা, মানে সমতল দর্পণ থেকে যত দূরে রাখবা প্রতিবিম্ব তত দূরে গঠিত হবে, এবং মূল বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে, অবাস্তব প্রতিবিম্ব হবে, সোজা প্রতিবিম্ব হবে। এগুলো হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে জিনিসটা কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু তুমি দর্পণের সামনে রাখবা, দর্পণ থেকে আরেকটু দূরে সরাবা, আরেকটা দূরে সরাবা, এইভাবে দূরত্বের উপর নির্ভর করে প্রতিবিম্ব বিভিন্ন রকমের হইতে পারে, বাস্তব অবাস্তব বিভিন্ন ধরনের প্রতিবিম্ব হইতে পারে। তো ওইটাই আমরা দেখবো যে অবতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার, আকৃতি, প্রকৃতি কিরকম হয়, আসলে কোন অবস্থানে রাখলে কেমন হয়। এদিকে দেখো, অবতল দর্পণের মেরু হতে লক্ষ্যবস্তু কত দূরে রাখা আছে তার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের প্রতিবিম্ব হইতে পারে। একটু আগে বলছি, অবস্থানকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করে নেই, মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এখন অবতল দর্পণের কোন অবস্থান, কি কি অবস্থান আছে সেটা যদি আগে দেখো। ধরো এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ,
এই দুইটা জিনিস তো চেনো, ফোকাস বিন্দু কি আর বক্রতার ব্যাসার্ধ কি, এটা আমাদের ক্লাস লেকচার 1 এর পড়া ছিল, 1 2 এর পড়া ছিল। তো যদি এখানে একটা বস্তু রাখো, এইখানে ধরো একটা বস্তু রাখছো, তাহলে এর অবস্থান তো একদম নির্দিষ্ট, তুমি ফোকাসে রাখছো। যদি এইখানে একটা বস্তু রাখো, তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর রাখছো। তাহলে এই যে আমি ফোকাসে বস্তু রাখলাম, এই যে আমি বক্রতার ব্যাসার্ধ বরাবর বস্তু রাখলাম, একই বস্তু রাখলাম, কিন্তু দুইটার প্রতিবিম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই এই দূরত্বের উপর ভিত্তি করে প্রতিবিম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই অবতল দর্পণের ক্ষেত্রে আরো কয়েকটা অবস্থান আছে, এগুলাকে সংখ্যা দিয়ে মনে রাখা সহজ, ঠিক আছে। এই যে প্রথম যে অবস্থানটা ধরো এইখানে, প্রথম অবস্থানটা ধরো এইখানে, হ্যাঁ, এই অবতল দর্পণ থেকে অনেকখানি দূরে, এই অবস্থানটাকে বলা হচ্ছে অসীম অবস্থান, মানে অনেক দূরে অবস্থান করতেছে এই বস্তুটা। অনেক দূরে যদি একটা বস্তু রাখো, তাহলে এর প্রতিবিম্ব কেমন হবে এটা আমরা বের করব। তো এই যে 1 নম্বর অবস্থান বা অসীম অবস্থান, এটাকে আমরা 1 নম্বর দিয়ে এবার 1 নম্বর কল্পনা করে নিতেছি, ঠিক আছে। এরপর 2 নম্বর অবস্থান, 2 নম্বর অবস্থান কোথায়? 2 নম্বর অবস্থান হচ্ছে বক্রতার ব্যাসার্ধের বাইরে। এই যে 2 নম্বর হচ্ছে বক্রতার ব্যাসার্ধের বাইরে। এখন তুমি আমার বলতে পারো অসীমত বক্রতার ব্যাসার্ধের বাইরে, তাই না? এটা বক্রতার ব্যাসার্ধের বাইরে, কিন্তু এত দূরে না, মানে অসীম না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, সসীম। বক্রতার ব্যাসার্ধের বাইরে ঠিক আছে, কিন্তু অসীম না। 2 নাম্বারটা, এটাকে বলতেছি 2 নাম্বার। আরেকটু কাছে যাও, বক্রতার ব্যাসার্ধে যখন চলে যাবা তখন এটাকে আমরা বলতেছি 3 নাম্বার, বক্রতার কেন্দ্র। 4 নম্বরে হচ্ছে তোমার এই যে ফোকাস আর বক্রতার কেন্দ্র, এটার মাঝখানে যদি কোনো বস্তু রাখো, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি কোনো বস্তু রাখো, এটাকে বলতেছি আমরা 4 নাম্বার, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। 5 নাম্বারটা হচ্ছে তোমার ফোকাস, এই যে ফোকাস, এটাকে বলতেছি যে 5 নাম্বার ফোকাস। 6 নাম্বারটারে বলতেছি হচ্ছে এই যে মেরুবিন্দু আছে না এখানে আমাদের, পি বিন্দু, মেরুবিন্দু, এই মেরুবিন্দু আর ফোকাসের মাঝে, এই 6 নাম্বারটাকে আমরা বলতেছি মেরুবিন্দু এবং ফোকাসের মাঝে। এগুলার আমরা সংখ্যা দিয়ে কেন প্রকাশ করলাম একটু বুঝবা, একটু পরেই বুঝবা, এর গুরুত্ব আছে ডেফিনেটলি, তোমাদের মনে রাখতে সুবিধা হয়ে যাবে অনেক। এবার আসো, অসীমে বস্তু রাখলে কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে অসীমে বস্তু রাখলে কি হয়, এটা যদি আমরা একটু বের করি। ধরো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, ঠিক আছে। তোমরা বলতে পারো ভাই সিলভারিং করা কোথায়, দেখো আমি কিন্তু এটা একটু মোটা করে আঁকছি। যখন এরকম মোটা করে আঁকবা তখন সিলভারিং করতে হয় না, ঠিক আছে। যখন তুমি একবারে এইভাবে করে আঁকবা তখন সিলভারিং করতে হবে। এটা কিন্তু আমি কয়েকবার, ধরো এই যে এরকম করে আঁকছি আর কি, এই যে একবার দিলাম, তারপর আবার দিলাম, তারপর আবার দিলাম, তারপর আবার দিলাম, এইভাবে করে মোটা করে আঁকছি, তাহলে এই ক্ষেত্রে আমার আর সিলভারিং করতে হবে না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন অসীম অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হবে, এই যে একটা বস্তু রাখছি আমরা, এ বি বস্তু, এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু, লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব কেমন হবে সেটা আমরা বের করব, ঠিক আছে। তো 3টা নিয়ম পড়ছি না আমরা। 1 নম্বর নিয়ম হচ্ছে তোমার অক্ষের সমান্তরালে আলোক, না 1 নম্বর নিয়ম হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি প্রেরণ করলে ওইটা ওই পথেই প্রতিফলিত হবে। 2 নম্বর নিয়ম ছিল অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আলো আপতন করলে সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। আর 3 নম্বর নিয়ম ছিল ফোকাসের মধ্য দিয়ে যদি আলো আপতন করো তাহলে সেটা অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, ঠিক আছে। তো ওইখানে ওই 3টা নিয়মের মধ্যে যে কোনো 2টা নিয়ম দিয়ে তুমি এটা বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো মূল ব্যাখ্যায় আসো। ধরো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, আর এই যে অসীম অবস্থানে আমরা একটা বস্তু রাখছি। তো এই যে বস্তুর হেড, এই যে বস্তুর হেড, এই হেড থেকে একটা আলোক রশ্মি, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে আমি পাস করলাম, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করলাম, ঠিক আছে। ধরো এই যে বি বিন্দু না, এই বি বিন্দু থেকে বি বিন্দু থেকে এই যে ডি বিন্দু পর্যন্ত, বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত প্রধান অক্ষের সমান্তরালে আমরা একটা আলোক রশ্মি আপতিত করলাম। তো এটা তো আমার ফোকাসের ভিতর দিয়ে যাবে, তাই না? এটা কি হবে, ফোকাসের ভিতর দিয়ে যাবে। এই যে ধরো এই যে এইখানে আছে এই ফোকাসটা, এই ফোকাসের ভিতর দিয়ে যাবে। তো গেল আমাদের ফোকাসের ভিতর দিয়ে, এই যে এখানে ফোকাস, এটা হচ্ছে ডিই পথে প্রতিফলিত হইল। ভালো করে খেয়াল করো, এই যে হেড থেকে একটা আলোক রশ্মি আমরা এই প্রধান অক্ষের সমান্তরালে আপতন করলাম, ওইটা আমার ফোকাসের ভিতর দিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি আমরা বক্রতার ব্যাসার্ধের ভিতর দিয়ে নিয়ে যাব, আরেকটা আলোক রশ্মি আমরা এই বক্রতার ব্যাসার্ধের ভিতর দিয়ে নিয়ে যাব। এই যে এই বক্রতার ব্যাসার্ধের ভিতর দিয়ে এইভাবে করে আপতন করব। এই যে বি বিন্দু থেকে ধরো এফ বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত, এফ বিন্দু পর্যন্ত বক্রতার ব্যাসার্ধের ভেতর দিয়ে, বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে আপতন করলাম।
তো বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে যদি আপতন করি ওটা কি হবে? বক্রতার কেন্দ্র যে বরাবর আলোক রশ্মি আপতিত হয়েছে ওই বরাবরই আবার প্রতিফলিত হবে, তাই না? এই যে এটা এই বরাবরই প্রতিফলিত হয়ে গেল, এই যে এই বরাবর আপতিত করলাম, এটা এই বরাবরই আবার প্রতিফলিত হয়ে গেল। তাহলে প্রতিফলিত রশ্মি দুইটা মিলিত হইলো কোথায়? এই যে এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি, আর এইটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। তাহলে এই দুইটা মিলিত হয়েছে কোথায়? এই দুইটা মিলিত হয়েছে এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে এই দুইটা মিলিত হয়েছে, তাই না? তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমার এই যে হেড, এই যে হেডে যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে হেডের প্রতিবিম্ব যদি এখানে গঠিত হয়, পুরা বস্তুর প্রতিবিম্ব হবে যে এখানে, পুরা বস্তুর প্রতিবিম্ব হবে এখানে। তাহলে এখন দেখো প্রতিবিম্বের ধর্ম কি হইল? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বিম্বের অবস্থান তো অসীমে, সরি লক্ষ্যবস্তুর অবস্থান তো অসীমে, তাই না? লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে রাখছি আমরা। এখন প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে না, সরি, প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে ফোকাসে। এখানে ভুল লেখা আছে, সরি আনতে, এখানে ফোকাস হবে আর কি, অবস্থানটা এই যে ফোকাসে, এই যে বিন্দু, এই যে এটা এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে তোমার প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এটা ফোকাসে গঠিত হচ্ছে, দেখেই বুঝতে পারতেছো। অবস্থানটা হচ্ছে ফোকাসে। আর আকার কেমন হচ্ছে প্রতিবিম্বের আকার? দেখো তো বস্তুটা কিন্তু বিশাল বড় ছিল, কিন্তু প্রতিবিম্ব কিন্তু অনেক ছোট হয়ে গেছে, প্রতিবিম্বটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? তাহলে প্রতিবিম্বের আকার হচ্ছে খর্বিত, অতি খর্বিত বা অতি ছোট, অনেক ছোট। আর প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা। বাস্তব উল্টা কেমনে বুঝবা? এই যে দর্পণের যে পাশ থেকে বস্তু রাখা আছে বা বাস্তব জগতে এটা, তাই না? বাস্তব জগৎ পড়ছিলাম না আমরা সেকেন্ড লেকচারে, দর্পণের পেছনে হচ্ছে আমাদের অবাস্তব জগৎ, সামনে বাস্তব জগৎ। এই যে প্রতিবিম্বটা কিন্তু বাস্তব জগতেই গঠিত হচ্ছে আমাদের। আর এই যে প্রতিবিম্বটা, এই যে হেড ছিল উপরের দিকে, এটার হেড কিন্তু নিচের দিকে নেমে গেছে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের উল্টা, বাস্তব এবং উল্টা, ঠিক আছে? বাস্তব এবং উল্টা। তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাসে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে ফোকাসে, প্রতিবিম্বের আকার হচ্ছে আমাদের অতিখর্বিত, অনেক ছোট হয়ে গেছে, আর প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা। এবার সংখ্যার মাধ্যমে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো তো অসীমে সংখ্যা নাম্বার কত ছিল? অসীমে 1 নাম্বার পজিশন ছিল না অসীম? 1 নাম্বার পজিশন ছিল অসীম, আর ফোকাস ছিল আমাদের 5 নাম্বার পজিশন, ঠিক আছে? ফোকাস ছিল আমাদের 5 নাম্বার পজিশন, তাই না? এই যে পজিশন দেখে আসো, এই যে পজিশন দেখে আসো, এই যে অসীম হচ্ছে আমাদের 1 নাম্বার পজিশন, আর ফোকাস ফোকাস হচ্ছে 5 নাম্বার পজিশন। তাহলে বুঝতে পারতেছো 1 নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব গঠিত হবে 5 নাম্বার পজিশনে, ঠিক আছে? 1 নাম্বার পজিশনে, 1 নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্ব গঠিত হয় কোথায়? 5 নম্বর পজিশনে। বিম্ব 5 নম্বর পজিশনে গঠিত হয়, ঠিক আছে? 1 নম্বর পজিশনে বস্তু রাখলে বিম্ব 5 নম্বর পজিশনে গঠিত হয়, মানে ফোকাসে বস্তু রাখলে, সরি অসীমে বস্তু রাখলে ফোকাসে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়, প্রতিবিম্বটা উল্টা হয়ে যায়, প্রতিবিম্বটা বাস্তব জগতে গঠিত হয়, প্রতিবিম্বের আকারটা ছোট হয়ে যায়। এই হচ্ছে এই প্রতিবিম্বের কাহিনী। পরীক্ষায় কিন্তু আসবে, পরীক্ষায় তোমার একটা অবতল দর্পণ দিয়ে দিবে, তার ফোকাস দূরত্ব দিয়ে দিবে, ফোকাস দূরত্ব দিয়ে বলবে যে অসীমে একটা বস্তু রাখা আছে, এত দৈর্ঘ্যের বস্তু, ওইটা কোথায় গঠিত হবে, কেমনে গঠিত হবে, এগুলা বিস্তারিত লিখো। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো বিম্ব কেমনে গঠিত হইলো, কোথায় গঠিত হইলো, হ্যাঁ, আকার কেমনে ছোট হইলো, বাস্তব কেমনে হইলো, উল্টা কেমনে হইলো, সবই আশা করি বুঝতে পারছো। 2 নম্বর পজিশনে আসো, অবস্থান 2, বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে নয়। এই যে ওই যে অসীমে তো ছিল তোমার 1 নম্বর পজিশন, তাই না? এই যে অনেক দূরে যেটা, অনেক দূরে যেটা, এই যে এই দর্পণ থেকে অনেক দূরে, এটা ছিল অসীম। কিন্তু এখন আমাদের বস্তু আছে হচ্ছে 2 নাম্বার পজিশনে। এই যে বক্রতার কেন্দ্র, আর এই বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে, কিন্তু এত দূরে না, মানে অসীমের মতো অত দূরে না। এইখানে যদি তুমি বস্তু রাখো তাইলে কি হবে? এইখানে যদি বস্তু রাখো, এই যে বস্তুর হেড, এই হেড থেকে এই যে ধরো এই যে বি বিন্দু না, এই বি থেকে ধরো এই বি পর্যন্ত,
এই প্রধান অক্ষের সমান্তরালে, এই আমাদের প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের এই সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হইল। তো প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় তাহলে আমাদের 2 নম্বর নিয়ম অনুসারে ওইটা ফোকাসের ভিতর দিয়ে পাস করবে। তো গেল আমাদের ফোকাসের ভিতর দিয়ে ডিই পথে, ঠিক আছে, ডিই পথে ফোকাসের ভেতর দিয়ে গেল এটা। আর যদি বক্রতার কেন্দ্র বরাবর আলো পাস করো, ওই যে ওইখান থেকে, এই যে বি থেকে ধরো এফ, এই বরাবর যদি পাস করো, তাহলে যে বরাবর পাস করছো ওটা ওই বরাবরই আবার প্রতিফলিত হয়ে চলে যাবে, তাই না? তাহলে এই যে বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে এইভাবে আমি আপতিত করলাম, ওইটা আমার এইভাবে প্রতিফলিত হয়ে গেল। তাহলে প্রতিফলিত রশ্মি হচ্ছে দুইটা, প্রতিফলিত রশ্মি হচ্ছে আমাদের দুইটা, এটা একটা আর ওই যে ওইটা একটা। তো এই দুইটা আলোক রশ্মি কোথায় ছেদ করতেছে? এই বিন্দুটাতে ছেদ করতেছে, তাই না? এই বিন্দুটাতে ছেদ করতেছে। তাহলে এইখানে হচ্ছে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে, এইখানে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে। এখন প্রতিবিম্বের অবস্থানটা দেখো তো কোথায়? এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে প্রতিবিম্বটা আমাদের ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে গঠিত হয়েছে না? হ্যাঁ, তাহলে এই যে প্রতিবিম্বের যে অবস্থান, এটা হচ্ছে ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে, তাই না? ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে পজিশন কত নাম্বার? ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝের পজিশনটা হচ্ছে 4 নাম্বার পজিশন। ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝের পজিশনটা হচ্ছে 4 নাম্বার পজিশন। এই যে আমাদের 4 নাম্বার পজিশন বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে। তাহলে বস্তু রাখলা হচ্ছে তুমি 2-এ, প্রতিবিম্ব পাইলা কোথায়? 4-এ। অর্থাৎ 2 নাম্বার পজিশনে বস্তু রাখলে 4 নাম্বার পজিশনে প্রতিবিম্ব পাওয়া যায়। বুঝতে পারছো? 2 নাম্বার পজিশনে বস্তু রাখলে 4 নাম্বার পজিশনে প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে আমি বস্তু রাখলাম হচ্ছে 2 নাম্বার পজিশনে, মানে অসীমে না কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে, আর বস্তু পাইলাম হচ্ছে আমি ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে। এবার তোমার এই প্রতিবিম্বের আকার কেমন দেখো তো? এই প্রতিবিম্ব কিন্তু মূল বস্তুর চেয়ে একটু ছোট হয়ে গেছে না? একেবারে অনেক ছোট হয়ে যায় নাই, আমরা কি অসীমিত দেখছিলাম একদম এই যে এতটুকু হয়ে গেছে, একেবারে এতটুকু হয়ে যায় নাই, একটু বড় আছে, কিন্তু অসীমে যতখানি ছোট হয়েছিল তার চেয়ে একটু কম ছোট হয়েছে, তাই না? ওইটারে আমরা বলছিলাম যে অতি খর্বিত বা অনেক ছোট, আর এটারে আমরা বলবো শুধু ছোট। একেবারে অতি খর্বিত না, এটা খর্বিত কিন্তু অত বেশিও না আর কি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আকার হচ্ছে খর্বিত বা ছোট, ঠিক আছে? খর্বিত যারা বোঝো না তাদের জন্য ছোট, ঠিক আছে? এটা ছোট হয়ে গেছে, আকার ছোট হয়ে গেছে। আর প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা আগেরটার মতোই, এই যে আয়নার সামনে, এটা হচ্ছে বাস্তব জগৎ। তাহলে বাস্তব জগতে প্রতিবিম্ব গঠিত হয়েছে, আর এই যে এটা উল্টা হয়ে গেছে, হেডটা নিচের দিকে নেমে গেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে না। এই পজিশনে যদি বস্তু রাখো তাহলে কি হবে? 3 নম্বর পজিশনে আসো। 3 নম্বর পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্রে। প্রথমে আমরা এইখানে বস্তু রাখছিলাম অসীমে 1 নম্বর পজিশনে, তারপর আমরা এইখানে বস্তু রাখছিলাম 2 নম্বর পজিশনে, বক্রতার কেন্দ্রের বাইরে রাখছিলাম। এবার 3 নম্বর পজিশন আমরা বক্রতার কেন্দ্রেই বস্তুটা রাখবো, 3 নম্বর পজিশনে বক্রতার কেন্দ্রে বস্তুটা রাখবো। তাইলে কি হবে? প্রতিবিম্ব এই যে আবার ওই আগের মতোই, এই হেড থেকে আমরা এই যে ডি বিন্দু পর্যন্ত এই তোমার এই প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত করব। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত করি, এটা স্বাভাবিকভাবেই আমাদের ফোকাসের ভেতর দিয়ে পাস করবে, ফোকাসের ভেতর দিয়ে পাস করবে, ডিই বরাবর ফোকাসের ভেতর দিয়ে পাস করবে। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে নিব আমরা? দেখো এর আগের দুইবার কিন্তু আমরা করছিলাম যে এই যে দ্বিতীয় আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে নিয়েছিলাম, এর আগেরটা তো দ্বিতীয় আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার কি আর বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে নেওয়ার সুযোগ আছে বলতো? এবার বস্তুটা তো নিজে আসেই বক্রতার কেন্দ্রের উপরে, তাহলে বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে তুমি আলোক রশ্মি কিভাবে পাস করবা? যেহেতু আমরা এইভাবে পাস করতে পারতেছি না, তাইলে আমরা ফোকাসের ভিতর দিয়ে পাস করব। আমাদের 3 নাম্বার নিয়মে ছিল না, 3 নাম্বার নিয়ম ছিল না, মনে আছে 3 নাম্বার নিয়মটা? 3 নাম্বার নিয়মটা দেখে আসি আরেকটু। এই যে তোমাদের 3 নাম্বার নিয়মটা ছিল না যে ফোকাসে আপতিত রশ্মি আর উত্তল দর্পণে এই যে ফোকাস অভিমুখে আপতিত রশ্মি, এগুলো প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই যে ফোকাসের ভেতর দিয়ে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, তাই না? ওই 3 নাম্বার নিয়ম অনুসারে আমরা দ্বিতীয় আলোক রশ্মিটাকে ফোকাসের ভেতর দিয়ে নিব। এই যে এখান থেকে এই বি থেকে এফ পর্যন্ত এই আলোক রশ্মিটাকে আমরা এই যে ফোকাসের ভেতর দিয়ে আপতিত করলাম। ফোকাসের ভেতর দিয়ে আপতিত করলাম, যখন করলাম তখন এটা তোমার এই যে এই প্রধান অক্ষের সমান্তরালে, এটা তো আমাদের প্রধান অক্ষ, তাই না? এই প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে করে প্রতিফলিত হয়ে গেল।
তাহলে এবার আমাদের প্রতিফলিত রশ্মি কোনটা কোনটা, এই যে এই ডিই বরাবর একটা প্রতিফলিত রশ্মি আর এই এফ জি বরাবর আরেকটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা ছেদ করলো হচ্ছে আমার এই বিন্দুতে, এই বি প্রাইম বিন্দুতে, তাই না? তাহলে এই যে এটা হলো আমাদের প্রতিবিম্ব, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। খুব মজার জিনিস তাই না, যে যেখানে আমরা বস্তুটা রাখছিলাম ঠিক ওই পজিশনে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, যেখানে বস্তুটা রাখছিলাম ওই পজিশনে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে। তাহলে 3 নাম্বার পজিশনে যদি তুমি বস্তুটা রাখো, 3 নাম্বার পজিশনে যদি বস্তু রাখো, তাহলে প্রতিবিম্ব তুমি ওই 3 নাম্বার পজিশনেই পাবা। হ্যাঁ, 3 নাম্বার পজিশনে বস্তু রাখলে 3 নাম্বার পজিশনেই প্রতিবিম্ব পাওয়া যায়, অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে ওই বক্রতার কেন্দ্রেই তার প্রতিবিম্বটা পাওয়া যায়। আর প্রতিবিম্বের আকারটা হচ্ছে, দেখো তো আকারটা কেমন লাগতেছে তোমার, এই যে এ থেকে বি পর্যন্ত এই দৈর্ঘ্যটা আর এ থেকে বি প্রাইম পর্যন্ত এই দৈর্ঘ্যটা, এই দুইটা কি তোমার কাছে সমান সমান লাগতেছে না? সমান মনে হচ্ছে না? দেখো তো কোনোটা কি বড় ছোট মনে হচ্ছে? না, দুইটা সমান। ঠিক আছে, তোমার লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব একটা আরেকটা সমান। তাহলে আকারটা হচ্ছে লক্ষ্যবস্তুর সমান, এটা ছোটও হয় নাই বড়ও হয় নাই। প্রকৃতি হচ্ছে বাস্তব এবং উল্টা, প্রকৃতি আগের মতোই। এই যে এটা তোমার হেড ছিল উপরের দিকে, এটা হেড হয়ে গেছে নিচের দিকে, তাহলে এটা উল্টা হয়ে গেছে এবং এটা দর্পণের সামনে বাস্তব জগতে গঠিত হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমাদের বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। তাহলে বক্রতার কেন্দ্রে যদি তুমি এইভাবে বস্তু রাখো, তাহলে এই বস্তুটা কি হবে, তার সমান প্রতিবিম্ব গঠিত হবে। সমান প্রতিবিম্ব কই গঠিত হবে? যেখানে বস্তু ছিল ওইখানে গঠিত হবে। বক্রতার কেন্দ্রে বস্তু ছিল, এই প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হবে, আর বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব গঠিত হবে। এই হচ্ছে তোমাদের, যদি বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখো তাহলে কি হয়। এবার আসো 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন কই ছিল? 4 নাম্বার পজিশন ছিল ফোকাস, এই যে আমাদের ফোকাস এবং এই যে আমাদের বক্রতার কেন্দ্র, এটার মাঝখানে, এটা ছিল আমাদের 4 নাম্বার পজিশন। ঠিক আছে, এটার মাঝখানে ছিল আমাদের 4 নাম্বার পজিশন। মনে করো দেখো, এই যে এইখানে এটা ছিল আমাদের 1 নাম্বার পজিশন, অসীমে অনেক দূরে, এই দর্পণ থেকে অনেক দূরে। এটা ছিল আমাদের 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন। 3 নাম্বার পজিশন কই ছিল? এই যে এইখানে, এটা ছিল 3 নাম্বার পজিশন বক্রতার কেন্দ্রে। এবার আমরা কি করলাম, আরেকটু কাছে গেলাম। আরেকটু কাছে কোথায় গেলাম? এই যে ফোকাস এবং বক্রতার কেন্দ্র যে আছে তার মাঝ বরাবর একটা বস্তু রাখছি। ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে একটা বস্তু রাখছি। এখানে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কেমন হবে? পুনরায় অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রেরণ করবা ডি পথে, তাহলে এটা ফোকাসের ভেতর দিয়ে ই পথে পাস হয়ে যাবে, এভাবে করে পাস হয়ে যাবে। এটা তো সেম। আবার ওই আগেরটার মতোই তুমি এই ফোকাস বরাবর যখন একটা আলোক রশ্মি আপতিত করবা, ওইটা তোমার অক্ষের সমান্তরালে এইভাবে করে পাস হয়ে যাবে। তো এই দুইটা আলোক রশ্মি, এই যে এই দুইটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা প্রতিফলিত রশ্মি, এই দুইটা এই যে এই বিন্দুটাতে ছেদ করবে, এই বি প্রাইম বিন্দুটাতে ছেদ করবে। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে এই যে এইখানটায়, প্রতিবিম্ব এইখানটায় গঠিত হবে। এবার একটু খেয়াল করে দেখো তো প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হইল। প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হইল? প্রতিবিম্বের অবস্থানটা হইল, দেখো তো এই যে এইখানে বক্রতার কেন্দ্র না, আর এই বক্রতার কেন্দ্রের বাইরে। কিন্তু এটা কি অনেক বেশি বাইরে, মানে অসীমে চলে গেছে? না তো, অসীমে চলে যায় নাই। বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে নয়। তার মানে আমাদের এটা এই যে এই 2 নাম্বার পজিশনটায় আমাদের হচ্ছে, 2 নাম্বার পজিশনে হচ্ছে তোমার প্রতিবিম্ব গঠিত হচ্ছে। বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে নয়। 2 নাম্বার পজিশন ছিল না, বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু অসীমে নয়। তার মানে তুমি যদি 4 নাম্বার পজিশনে যদি তুমি বস্তু রাখো, তার প্রতিবিম্ব পাবা হচ্ছে 2 নাম্বার পজিশনে। 4 নাম্বার পজিশনে যদি বস্তু রাখো তাহলে তার প্রতিবিম্ব পাওয়া হচ্ছে 2 নাম্বার পজিশনে। অর্থাৎ তুমি যদি ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে বস্তু রাখো, তাহলে প্রতিবিম্বটা পাবা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, কিন্তু একেবারে অসীমে না। বক্রতার কেন্দ্রের বাইরে কিন্তু একেবারে অসীমে না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। আকার দেখো তো, আকার দেখো তো, এই যে এই লক্ষ্য বস্তুর চাইতে এটা একটু বড় মনে হচ্ছে না? এই প্রতিবিম্বটা লক্ষ্য বস্তুর চাইতে প্রতিবিম্বটা একটু বড় হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে বিবর্ধিত আকার, বিবর্ধিত আকার অথবা বড় আকারের, বিবর্ধিত আকারের বা বড় আকারের। আর প্রকৃতি হচ্ছে ওই আগেরটার মতোই, বাস্তব এবং উল্টা। বাস্তব জগতে গঠিত হয়েছে, আর এই যে হেড নিচের দিকে নেমে গেছে, বাস্তব এবং উল্টা। এটা হচ্ছে তুমি যদি 4 নম্বর পজিশনে বস্তু রাখো, বা বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি একটা বস্তু রাখো, তাইলে কি হয়? তাইলে পরের পজিশনে আসো। পরের পজিশনটা হচ্ছে 4 নম্বর পজিশন শেষ, তাহলে এবার আমরা 5 নম্বর পজিশনে বস্তু রাখবো। 5 নম্বর পজিশনটা হচ্ছে ফোকাস বিন্দু।
এই ফোকাসে বস্তু রাখলে কি হয় দেখো তো, এই যে ফোকাস পয়েন্ট আছে না, এখানে একটা বস্তু রাখছি, ফোকাসে একটা বস্তু রাখছি, ঠিক আছে। ফোকাসে যখন একটা বস্তু রাখছি, তাহলে এই যে এই বি থেকে ডি পর্যন্ত, আবার এই যে এই এই প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত করলাম, তাহলে এটা আমার এই ফোকাসের ভেতর দিয়ে পাস হয়ে যাবে, ডিই পথে ফোকাসের ভেতর দিয়ে পাস হয়ে গেল, এই যে এইটা 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 ডিই পথে ফোকাসের ভেতর দিয়ে পাস হয়ে গেল। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে পাঠাবা বলো তো? এবার কি আর ফোকাসের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠাইতে পারবা? বস্তু তো আছেই ফোকাসে, তাই না? বস্তু তো আছেই ফোকাসে, তাহলে ফোকাসের ভিতর দিয়ে কেমনে পাঠাবা? পসিবল না। তাহলে এবার তুমি কি করবা, এই যে বক্রতার কেন্দ্র আছে না, এই বক্রতার কেন্দ্র বরাবর এটার এটার যে বিন্দুটার আমরা প্রতিবিম্ব চাই, এই বিন্দুটার প্রতিবিম্ব চাই না, এই যে হেড, এই হেডের প্রতিবিম্ব চাই না আমরা? দেখো এই যে এই হেডের প্রতিবিম্ব চাচ্ছি না, এই বিন্দুটার প্রতিবিম্ব চাচ্ছি না, তাহলে এই বিন্দু বরাবর, এই বিন্দু বরাবর বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠাবা, ঠিক আছে? এই বিন্দু বরাবর বক্রতার কেন্দ্রের ভেতর দিয়ে আলোক রশ্মি পাঠাবা, এই যে এইভাবে, এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো তো, এটা বক্রতার কেন্দ্রের ভিতর দিয়েও যাচ্ছে, আর যে বিন্দুতে আমরা আলোর যে বিন্দুর প্রতিবিম্ব চাচ্ছি ওই বিন্দুর ভিতর দিয়েও যাচ্ছে, তাইলে কিন্তু আমাদের কন্ডিশন মিট করতেছে। হ্যাঁ, তাহলে এই বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মি যাবে, ওইটা বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়ে যাবে, এই যে এইভাবে। ধরো এটা বি থেকে তুমি ডিই এফ, বিএফ বরাবর, এই যে এইভাবে তুমি বিএফ বরাবর আলোক রশ্মি প্রেরণ করলে, তাহলে এটা হচ্ছে তোমার এফ জি, এই পথে প্রতিফলিত হয়ে গেল, এই পথে প্রতিফলিত হয়ে গেল। তাইলে এবার দেখো তো, এবার 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 প্রতিফলিত রশ্মি কোন দুইটা? এই যে এইটা একটা, ডি থেকে ই পর্যন্ত এটা একটা, আর ওই এফ থেকে জি পর্যন্ত এটা আরেকটা, তাই না? ওই ডি থেকে ই পর্যন্ত একটা, এফ থেকে জি পর্যন্ত, এই যে এফ এফ জি এই বরাবর একটা। দেখো এই দুইটা আলোক রশ্মি কই মিলিত হয়? এই দুইটা আলোক রশ্মি কি মিলিত হয়েছে? এই দুইটা আলোক রশ্মি কিন্তু মিলিত হয় নাই, দুইটা আলোক রশ্মি কিন্তু মিলিত হয় নাই। এবং এই দুইটাকে যদি তুমি অবাস্তব জগতে বর্ধিত করো, অবাস্তব জগতে যদি বর্ধিত করো, ধরো এইটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করো, এটাকে যদি তুমি এইভাবে বর্ধিত করো, এটা কিন্তু তোমার এইভাবে করে চলতেই থাকবে, এটা কিন্তু এদিকে চলতেই থাকবে, দুইটা কিন্তু অবাস্তব জগতেও কোনোদিন মিলিত হবে না, ঠিক আছে? এটা 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 বাস্তব জগতেও মিলিত হচ্ছে না, অবাস্তব জগতেও তোমার মিলিত হইতেছে না। তার মানে হচ্ছে, যদি অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু তুমি যদি রাখো, অবতল দর্পণের ফোকাসে যদি কোনো বস্তু রাখো, তাহলে তার প্রতিবিম্ব আসলে পাওয়াই যায় না, ঠিক আছে? অবতল দর্পণের ফোকাসে যদি কোনো বস্তু রাখো, তাহলে আসলে তার প্রতিবিম্বই পাওয়া যায় না। কিন্তু আমরা এখানে দেখো তো, অবস্থানের জায়গায় কি লিখে রাখছি? অবস্থান হচ্ছে অসীম। অবস্থান হচ্ছে কোথায়? অসীম, মানে প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে অসীম। একটু আগে বললাম প্রতিবিম্ব পাওয়াই যায় না, আবার এখন বলতেছি যে অসীমে প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? আসলে অসীম বলতে কি কোনো কিছু আছে? অসীম মানে কি? অসীম মানে কি? অসীম মানে কি? মানে পাওয়া যায় না, প্রতিবিম্ব পাওয়া যায় না, আর প্রতিবিম্ব অসীমে পাওয়া যায়। এখন অসীমে গিয়ে কি তুমি প্রতিবিম্ব খুঁজে নিয়ে আসবা? তার মানে প্রতিবিম্ব পাওয়া যায় না, আর প্রতিবিম্ব অসীমে পাওয়া যায়। ধরো এই দুইটা আলোক রশ্মি, হ্যাঁ, এই দুইটা আলোক রশ্মি তুমি এইভাবে সারা জীবন ধরে চলতেই থাকলো, চলতেই থাকলো, চলতেই থাকলো, এগুলো কোনো এক সময় গিয়ে ধরো 10-12 আলোক বর্ষ দূরে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হইলো, তো ওই মিলিত হইলে তো আমার লাভ নাই, অসীমে গিয়ে মিলিত হইলে তো আমার লাভ নাই, তাই না? তারপরে প্রতিবিম্ব পাওয়া যায় না আর অসীমে পাওয়া যায়, দুইটা মূলত একই কথা, ঠিক আছে? ধরো এই দুইটা আলোক রশ্মি কোথাও একটা গিয়ে মিলিত হইলো, অসীমে গিয়ে মিলিত হইলো, তো ওইটা তো আমার লাভ নাই, ওই প্রতিবিম্ব আমি কোথাও ব্যবহার করতে পারবো না, তাহলে তোমার অবস্থান হচ্ছে অসীমে আর কি, ঠিক আছে? তাহলে এটা তুমি 5 নম্বর অবস্থানে বস্তু রাখছো, আর অসীমে পাওয়া যাচ্ছে। অসীম হচ্ছে আমাদের 1 নম্বর পজিশনে ছিল, তাই না? 1 নম্বর পজিশনে অসীম ছিল, 1 নম্বর পজিশনে অসীম ছিল, ঠিক আছে? তার মানে 5 নম্বর অবস্থানে বস্তু রাখলে, 5 নম্বর অবস্থানে বস্তু রাখলে এটা 1 নম্বর অবস্থানে তার প্রতিবিম্ব পাওয়া যায়। আর প্রতিবিম্বর আকারটা কেমন হয়?
প্রতিবিম্ব কিন্তু গঠিত হয় না, কিন্তু যদি গঠিত হয়, এই যে বললাম যে অসীমে গিয়ে যদি গঠিত হয়, অসীমে গিয়ে যদি গঠিত হয়, ধরো এইখানে আমাদের বস্তুটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এটা আমাদের অসীম অবস্থান না? হ্যাঁ, এটা হচ্ছে অসীম অবস্থান। ধরো অসীম অবস্থানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে এই হইতো আমাদের প্রতিবিম্ব। এরকম এরকম প্রতিবিম্ব গঠিত হইতো যদি অসীমে প্রতিবিম্ব গঠিত হইতো, যদি, তাহলে এইরকম প্রতিবিম্ব গঠিত হইতো। তাহলে দেখো তো প্রতিবিম্বর সাইজটা কেমন। আমার লক্ষ্য বস্তুর সাইজ হচ্ছে এতটুক, প্রতিবিম্বের সাইজ হচ্ছে এত বড়, তাহলে প্রতিবিম্ব হচ্ছে আমাদের অতি বিবর্ধিত বা অনেক বড়, অনেক বড় প্রতিবিম্ব গঠিত হয়। আর প্রতিবিম্ব হচ্ছে বাস্তব এবং উল্টা। উল্টা কেন? এই যে হেড নিচের দিকে নেমে যায়, বাস্তব হচ্ছে দর্পণের সামনের দিকে, সেই জন্য বাস্তব। ঠিক আছে? ঠিক আছে, এর পরের পজিশনে আসো। এর পরের পজিশনটা হচ্ছে, এই যে ফোকাস ছিল আমাদের 5 নম্বর পজিশন না? 5 নম্বর পজিশন কি ছিল? ফোকাস। তাহলে এবার আমরা 6 নম্বর পজিশনে যাব, আরো এক ধাপ সামনে। এই যে আমাদের মেরুবিন্দু ছিল না, মেরুবিন্দু, পি বিন্দু, এই যে তোমার এই দর্পণটার মধ্যবিন্দু মেরুবিন্দু, এই মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝ বরাবর যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে কি হয়? এর আগের বার আমরা ফোকাসে রাখছি, আমরা আস্তে আস্তে কিন্তু দর্পণের দিকে আগাচ্ছি। প্রথমে অসীমে ছিল, তারপর আরেকটু সামনে আসছি, তারপর আরেকটু সামনে বক্রতা কেন্দ্রে আসছি, তারপর বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে আসছি, তারপর আরেকটু সামনে আসলাম, এই যে ফোকাসের সামনে আসলাম, এই পি, এই মেরুবিন্দু এবং ফোকাসের মাঝখানে আসলাম। এখানে যদি একটা বস্তু রাখো, এখানে যদি এই ছোট একটা বস্তু রাখো, তাহলে এর প্রতিবিম্বটা কেমন হয়? তাহলে এখানে তুমি দুইটা জিনিস করতে পারো। যে বিন্দুটার প্রতিবিম্ব আমরা চাই, এই যে হেডের যে বিন্দুটা, এই বিন্দুটার প্রতিবিম্ব চাই না আমরা, এই বিন্দু বরাবর এবং ফোকাস বরাবর একটা আলোক রশ্মি প্রেরণ করো। এই যে এরকম, ধরো সরি, হাইলাইটার কোনটা এখানে? এটা নাকি? হ্যাঁ, ধরো এই যে এরকম, এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব আমরা চাই, আর ধরো এই যে এটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে ফোকাস আর এই বিন্দু, এই দুইটা বরাবর এইভাবে করে একটা আলোক রশ্মি প্রেরণ করো। ঠিক আছে, এভাবে করে একটা আলোক রশ্মি প্রেরণ করো। তাহলে ফোকাস বরাবর যেহেতু আপতিত হচ্ছে, তাহলে এটা আমাদের এই প্রধান অক্ষ বরাবর এইভাবে করে প্রতিফলিত হয়ে যাবে, এভাবে করে প্রতিফলিত হয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি এই বিন্দু বরাবর এবং এই যে বক্রতার কেন্দ্র, এই দুইটা বিন্দু বরাবর এইভাবে করে প্রেরণ করো, ওইটা আমাদের এই একই পথে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা প্রতিফলিত রশ্মি পাইলাম, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। দেখো তো, এই দুইটা রশ্মি যদি চলতে থাকে সারা জীবন, তাহলে এই দুইটা কি বাস্তব জগতে কোথাও মিলিত হবে? বাস্তব জগতে কিন্তু এই যে এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুইটা কিন্তু জীবনে মিলিত হবে না। কিন্তু এই দুইটা রশ্মিকে যদি তুমি, এই যে এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুইটাকে যদি তুমি অবাস্তব জগতে যদি একটু বর্ধিত করো, তাহলে দেখো তো দুইটা কিন্তু একটা জায়গায় মিলিত হয়ে যাচ্ছে। তার মানে এটা অবাস্তব জগতে মিলিত হচ্ছে, তাই না? অর্থাৎ এটার বাস্তবে কোনো প্রতিবিম্ব আমাদের দেয় না, কিন্তু অবাস্তব জগতে আমাদের একটা প্রতিবিম্ব দিতেছে। হ্যাঁ, তাইলে আমাদের অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে তোমাদের এই যে দর্পণের পেছনে, দর্পণের পিছনে গিয়ে মিলিত হচ্ছে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে দর্পণের পেছনে, দর্পণের পেছনে গিয়ে এখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি যদি 6 নম্বর পজিশনে বস্তু যদি রাখো, 6 নম্বর পজিশনে বস্তু যদি রাখো, তাহলে প্রতিবিম্বের অবস্থানটা পাবা দর্পণের পেছনে। প্রতিবিম্বের আকারটা কেমন হবে দেখো তো, প্রতিবিম্বের আকারটা কেমন হবে? এই যে আমাদের বস্তু ছিল, যতটুকু বস্তু ছিল, প্রতিবিম্বটা কিন্তু তার চেয়ে বড় হয়ে গেছে, প্রতিবিম্বটা তার চেয়ে বড় হয়ে গেছে না? তাহলে প্রতিবিম্বের আকার হচ্ছে বিবর্ধিত। আর প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে অবাস্তব এবং সোজা। এতক্ষণ ছিল বাস্তব এবং উল্টা। হ্যাঁ, 5টা পজিশনের ক্ষেত্রে কিন্তু বাস্তব এবং উল্টা ছিল, এখন আমার অবাস্তব এবং সোজা হয়ে গেছে। অবাস্তব কেন? এই যে দর্পণের পেছনে, এটা আমাদের অবাস্তব জগৎ, দর্পণের পেছনে এটা আমাদের অবাস্তব জগৎ, অবাস্তব জগতে গঠিত হচ্ছে, অবাস্তব জগতে গঠিত হচ্ছে। আর এই যে হেড ছিল, এই হেড এখানে গঠিত হচ্ছে, তার মানে হেড কিন্তু আর নিচের দিকে নামে নাই। এর সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এরকম হেড নিচের দিকে নেমে যাচ্ছিল, তাইলে আমাদের উল্টা প্রতিবিম্ব গঠিত হইতেছিল। এখন কিন্তু আমাদের উপরের হেড উপরের দিকেই আছে, এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব আমরা এখানে পাচ্ছি, উপরের হেডটা আমাদের উপরের দিকেই আছে, এটা কিন্তু আর উল্টা হয় না, এটা সোজাই আছে। তাহলে অবাস্তব জগতে গঠিত হচ্ছে এবং সোজা প্রতিবিম্ব গঠিত হচ্ছে। অবস্থানটা কোথায়? দর্পণের পেছনে। আকারটা কেমন? বিবর্ধিত আকার। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর পজিশনে বস্তু রাখলে কেমন হয়। তো এই 6টা পজিশনে ছিল আসলে আমাদের, এই যে এরকম আর কি। এই যে এখানে একটা পজিশন ছিল অসীমে,
অসীমের পরে আসলাম আমরা বক্রতার কেন্দ্রের বাইরে, তারপরে বক্রতার কেন্দ্রে, তারপর ফোকাসে। তা এই যে এটা ছিল আমার 1 নম্বর পজিশন, এটা ছিল 2 নম্বর পজিশন, এটা ছিল 3 নম্বর পজিশন, এটা ছিল 4 নম্বর পজিশন, এটা না 4 নম্বর ছিল তোমার এই যে ফোকাস আর এই বক্রতার কেন্দ্রের মাঝখানে, এটা ছিল 4 নম্বর পজিশন, আর ফোকাসে ছিল হচ্ছে 5 নম্বর পজিশন। 6 নম্বর পজিশনটা হচ্ছে ফোকাসেরও সামনে, এই যে মেরু এবং ফোকাসের মাঝখানে। এই 6টা পজিশনের জন্য অবতল দর্পণের সামনে 6টা পজিশনে বস্তু রাখলে তার প্রতিবিম্বের আকার আকৃতি প্রকৃতি কেমন হয় এটা আমরা বুঝে ফেলছি। ঠিক আছে, এইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এই চ্যাপ্টারের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এইখান থেকে আসবে, জাস্ট এই একটা টপিক থেকে। একটা অবতল দর্পণ দিবে, একটা বস্তু দিবে, যে কোনো একটা র্যান্ডম অবস্থানে বসায় দিবে, বলবে প্রতিবিম্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর আসো, এতক্ষণ যে আমরা যে জিনিসগুলো পড়লাম, যে জিনিসগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, তার যদি একটা সামারাইজ করি, যদি একটা চার্টের মধ্যে আনা যায় তাহলে জিনিসটা সুবিধা হয় না? এতক্ষণ ধরে যে আমরা 6টা পজিশনের জন্য বস্তুর প্রতিবিম্ব আকার কেমন হয়, প্রকৃতি কেমন হয়, অবস্থান কোথায় হয়, এই যে আমরা পড়লাম, ওটাকে যদি আমি একটা চার্টের মধ্যে আনতে পারি তাহলে ভালো হয় না? দেখো তো, বস্তুর অবস্থান অসীমে, বস্তুর অবস্থান যদি অসীমে হয় অর্থাৎ 1 নম্বর পজিশনে হয়, তার বিম্বের অবস্থানটা হয় 5 নম্বর পজিশনে, তাই না? দেখো তো 1 নম্বরটা, এই যে 1 নম্বরটা অসীমে, এই যে অসীমে যদি বস্তু থাকে তার বিম্ব গঠিত হয় এই যে ফোকাসে। 1 নম্বর পজিশনে বস্তু রাখলে 5 নম্বর পজিশনে তার বিম্ব গঠিত হয়। তাহলে এই যে এখানে আমরা চার্টের মধ্যে এটাই লিখছি, এটাই লিখছি, এই যে 1 নম্বর পজিশনে যদি বস্তু রাখা হয় তার বিম্ব হয় 5 নম্বরে। এট দ্য সেম ওয়ে 2 নম্বরে যদি তুমি বক্রতার কেন্দ্রে 2 নম্বরে যদি বস্তু রাখো, বস্তুর অবস্থান যদি 2 এ হয়, বিম্বের অবস্থান হয় 4 এ। বস্তুর অবস্থান যদি 3 এ হয়, বক্রতার কেন্দ্রে হয়, বিম্বের অবস্থান হয় 3 এ। বস্তুর অবস্থান যদি 4 এ হয়, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে হয়, বিম্বের অবস্থান হয় 2 এ। বস্তুর অবস্থান যদি 5 এ হয় বা ফোকাসে হয়, বিম্বের অবস্থান হয় 1 এ। তাহলে এখানে কিন্তু একটা ধারা আছে, ধারাটা কি? এই যে নিচের দিকে নামতেছে 1 2 3 4 5, আর ওইটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে 1 2 3 4 5। ঠিক আছে, একটা আরেকটার উল্টা, জাস্ট 1 এর জন্য 5, 2 এর জন্য 4, 3 এর জন্য 3, 4 এর জন্য 2, 5 এর জন্য 1। 1 2 3 4 5, 1 2 3 4 5। বস্তুর অবস্থান বিম্বের অবস্থান একটা আরেকটার উল্টা হয়ে যাচ্ছে। এই জন্যই আমরা সংখ্যা দিয়ে মনে রাখছিলাম, এই জন্যই আমরা প্রথমে সংখ্যা দিয়ে ডিফাইন করে নিয়েছিলাম। তোমাদের এখন মনে রাখতে সুবিধা হবে, তোমরা শুধু মনে রাখবা বস্তুর ক্ষেত্রে হচ্ছে উপর থেকে নিচ দিকে 1 2 3 4 5, আর বিম্বের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে 1 2 3 4 5। বুঝতে পারছো? আর যে 6 নম্বর পজিশনটা আছে, 6 নম্বর পজিশন মেরু এবং ফোকাসের মাঝে, মেরু এবং ফোকাসের মাঝে যদি বস্তু রাখো তাহলে এর প্রতিবিম্বটা গঠিত হবে দর্পণের পিছনে। এবার আসো বিম্বের আকার এবং বিম্বের প্রকৃতি, এইখানেও ধারা আছে। কেমন ধারা? প্রথমটা অতি খর্বিত, তারপরেরটা খর্বিত, মানে প্রথমটা অনেক ছোট, অসীমে যদি রাখো অনেক ছোট হবে, আরেকটু সামনে আসো ছোট হবে, আরেকটু সামনে আসো সমান হবে, আরেকটু সামনে আসো বড় হবে, আরেকটু সামনে আসো অনেক বড় হবে। এই 5 নম্বর পর্যন্ত কিন্তু ধারা আছে। ঠিক আছে, আর বিম্বের প্রকৃতি মনে রাখা সবচেয়ে সোজা। বিম্বের প্রকৃতি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সবগুলাই বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব উল্টা। শুধু 6 নম্বরে গিয়ে দর্পণের পেছনে গঠিত হয়, এই যে 6 নম্বরে গিয়ে দর্পণের পেছনে গঠিত হয়, তো ওইটা হচ্ছে আমাদের অবাস্তব, আর সোজা হয়ে যায়, অবাস্তব সোজা। এই চার্টটা যদি তোমরা মনে রাখো তাইলে আমরা এতক্ষণ যে পড়াশোনা করলাম সবগুলা কিন্তু আমাদের মনে রাখা শেষ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখা কিন্তু খুব ইজি, জাস্ট এই একটা চার্ট তোমাদের মনে রাখতে হবে। এটার আমি বলতেছি হচ্ছে অবতল দর্পণের ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সটা মনে রাখবা, তাহলে দেখবা পরীক্ষায় এখান থেকে কমপক্ষে 5-6 মার্ক কমন পাওয়া। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে এখান থেকে কমপক্ষে 4 মার্কের কোশ্চেন আসবে। এবার আসো আমরা অবতল দর্পণের ম্যাজিক বক্স পড়লাম, বা অবতল দর্পণের বস্তু কোথায় রাখলে কেমন প্রতিবিম্ব হয় সেটা বলো। উত্তল দর্পণের ক্ষেত্রে একটু পড়া উচিত না? প্রথম কথাটা হচ্ছে উত্তল দর্পণে প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি। অবতল দর্পণের প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি ভিন্ন ভিন্ন হইতো বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে, কিন্তু এইখানে উত্তল দর্পণে প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না, বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না। তো খুব ভালো কথা, বস্তু তুমি যেখানেই রাখো প্রতিবিম্বের আকার আকৃতি প্রকৃতি তুমি একই পাবা সব জায়গায়।
ঠিক আছে, বস্তু তুমি এইখানে রাখো, বস্তু তুমি এইখানে রাখো, বস্তু এইখানে রাখো, বস্তু চাইলে তুমি এইখানে রাখো, যেইখানে মন চায় সেইখানে তুমি রাখো। প্রতিবিম্বের আকার, অবস্থান, আকৃতি, প্রকৃতি সব তুমি একই রকম পাবা। ঠিক আছে, তো এইখানে দেখো তো প্রতিবিম্বের আকার আকৃতি, ধরো যে কোনো একটা র্যান্ডম জায়গায় আমরা এই বস্তুটা রাখলাম, এই বস্তুটা আমরা যে কোনো র্যান্ডম জায়গায় রাখলাম। আমরা কি করলাম, ধরো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, বি থেকে ডি বিন্দু পর্যন্ত এই অক্ষের সমান্তরালে, এই যে এটা আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ আর এই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, এইভাবে আমরা আলো আপতিত করলাম। ঠিক আছে, বি থেকে ডি পর্যন্ত। তাহলে এটা কি হবে, এটা কিন্তু অবতল দর্পণ না, অবতল দর্পণ হইলে ফোকাসের ভিতর দিয়ে পাস করতে হয়, এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ হইলে এমন ভাবে এটা পাস করবে, এমন ভাবে এটা প্রতিফলিত হবে যেন মনে হয় ফোকাস থেকে আসতেছে, যেন মনে হয় একটা বিন্দু থেকে আসতেছে, এই যে এরকম। তাহলে বি থেকে ডি পর্যন্ত যদি আমরা এটা আপতিত করি, তাহলে এটা হচ্ছে তোমার এই ডিই পথে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি 1। ঠিক আছে, আরেকটা আরেকটা রশ্মি তোমরা আপতিত করবা হচ্ছে, এই যে এইখানে আমাদের ফোকাসটা না, এইখানে না ফোকাস, এই ফোকাস বরাবর, এই ফোকাস বরাবর হচ্ছে আপতিত করবা। ফোকাস বরাবর যদি আপতিত করো তাহলে 3 নাম্বার নিয়ম অনুসারে এটা অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, তাহলে অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি 2। ধরো এই যে বি থেকে বি থেকে বি থেকে এফ বিন্দু, এই বিন্দুতে এইভাবে হচ্ছে আমরা আপতিত করলাম, এফ জি পথে এটা প্রতিফলিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি 2। তাহলে এবার একটু স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো তো, এই যে প্রতিফলিত রশ্মি 1 আর এই যে প্রতিফলিত রশ্মি 2, এই দুইটা রশ্মি কি বাস্তবে কখন মিলিত হওয়া সম্ভব? এটা তো আমাদের বাস্তব জগৎ, এই বাস্তব জগতে কি কখনোই মিলিত হওয়া সম্ভব? এই দুইটা রশ্মি কি বাস্তব জগতে মিলিত হওয়া সম্ভব? কখনোই মিলিত হওয়া সম্ভব না। এটা যদি মহাকাল অনন্তকাল ওইদিকে চলতেই থাকে, এটা যদি অনন্তকাল এইদিকে চলতেই থাকে, একটা থেকে আরেকটা দূরত্ব বরং বাড়বে, দুইটা কিন্তু কখনো একসাথে মিলিত হবে না। কিন্তু এই দুইটাকে যদি তুমি অবাস্তব জগতে বর্ধিত করো, তাহলে সুন্দর করে এখানে গিয়ে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এখানে গিয়ে মিলিত হয়ে যায়। তাহলে যেখানে মিলিত হয় সেখানেই হচ্ছে আমাদের প্রতিবিম্ব পাওয়া যায়, তাই না? এই যে এই বিন্দুটা, এই বিন্দুর প্রতিফলিত রশ্মিগুলা এই যে এইখানে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এই যে বস্তুটা আছে, এই বস্তুর প্রতিবিম্ব পাবো আমরা এইখানে, এইখানে প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? দর্পণের পেছনে। প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে দর্পণের পেছনে অবস্থান করতেছে প্রতিবিম্ব। প্রতিবিম্বের আকার কেমন দেখো তো, এই যে এই হচ্ছে আমাদের মূল লক্ষ্যবস্তু, এই মূল লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বের আকারটা কিন্তু ছোট মনে হচ্ছে, তাই না? তাহলে প্রতিবিম্বের আকার হচ্ছে খর্বিত, আর প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে, এটা কিন্তু দর্পণের পেছনে গঠিত হচ্ছে, মানে অবাস্তব জগতে। তাহলে অবাস্তব জগতে যদি গঠিত হয় তাহলে এটা অবাস্তব প্রতিবিম্ব। আর দেখো তো এটা কিন্তু উল্টায় নাই, উল্টায় নাই কিন্তু, এই যে এই হেডের প্রতিবিম্ব এখানে পাওয়া যাচ্ছে, তার মানে এটা সোজাই আছে, এটা উল্টে যায় নাই, তাহলে অবাস্তব এবং সোজা। এই উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু তুমি যেখানেই রাখো না কেন, তুমি বস্তু এখানে রাখো বা এখানে রাখো বা আরো দূরে রাখো, যেখানে রাখো না কেন, এই প্রতিবিম্বের যে স্পেসিফিকেশন সব সেম থাকবে। অবস্থানটা দর্পণের পেছনেই হবে, আকারটা খর্বিতই হবে, প্রকৃতি অবাস্তব সোজা, এটাই সেমই থাকবে। এটা কিন্তু এই যে প্রথমেই লিখে দিছি, যে প্রথমেই কথাটা লিখে দিছি, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি এগুলা বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না। বস্তুর অবস্থান যাই হোক, তার মানে উত্তল দর্পণে হচ্ছে তোমার এই একটাই ঘটনা ঘটে আর কি। ঠিক আছে, তাহলে অবতল দর্পণের আমাদের 6টা কেস আছে, 6 রকমের ঘটনা ঘটে, ওই 6টা আমরা একটা বক্সের মধ্যে মনে রাখবো, আর উত্তল দর্পণের একটা ঘটনা আমরা মনে রাখবো। তাহলে প্রতিবিম্বের কখন কি কিভাবে কিরকম প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে কিন্তু এটার ঝামেলা শেষ হয়ে গেল। এবার আসো বাস্তবে আয়নাবাজি, আয়না বা দর্পণের ব্যবহার। যে আমরা মোটামুটি আমাদের চ্যাপ্টারের পড়াশোনা মোটামুটি শেষ। ঠিক আছে, আমরা কিন্তু চ্যাপ্টারে অনেক কিছু পড়ে আসছি। প্রথমে আলোর প্রকৃতি পড়ছি, দেন দর্পণ পড়ছি, দেন সমতল দর্পণে আলো প্রতিবিম্ব কেমনে গঠিত হয়, প্রতিফলনের সূত্র পড়ছি, দেন গলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, এখানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এগুলা পড়ে আসছি। এখন এই যে প্রতিবিম্ব যে গঠিত হয় বিভিন্ন ধরনের দর্পণে,
এই দর্পণগুলা কি কি কাজে লাগে আমাদের বাস্তব জগতে, এই ধরনের কিছু পড়াশোনা তোমাদের বইতে আছে। এগুলো এমসিকিউ এর জন্য হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, আর 2 মার্কের কোশ্চেনের জন্য। তোমাদের সৃজনশীলের যে 2 মার্কের কোশ্চেন গুলো আছে না, ওইখানে ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রথমে দেখো বাস্তবে গাড়ির ভিউ মিরর। 1 নম্বরটা, গাড়ির ভিউ মিররে উত্তল আয়না ব্যবহার করা হয়। এই যে এইটা, এই যে এই জিনিসটা, এই জিনিসটা, এই যে গাড়ির যে মিরর থাকে না দুই সাইডে মিরর দেখবে যে নিচের দিকে অথবা উপরের দিকে একটা কর্নারে ছোট্ট একটা গোল আয়না থাকে, একটা গোলাকার ছোট্ট আয়না থাকে, এটা হচ্ছে আমাদের উত্তল আয়না। এটা এখানে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় বলো তো, কেন ব্যবহার করা হয়? উত্তল দর্পণে বিম্ব কেমন হয় দেখো তো, আমরা একটু আগে পড়ে আসছি। উত্তল দর্পণে বিম্ব হয় হচ্ছে ছোট, এই যে সাইজে ছোট, এবং সোজা, এই যে সোজা বিম্ব, সাইজে ছোট হয় এবং সোজা বিম্ব হয়। তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা কি আমাদের? সুবিধাটা হচ্ছে যখন আমাদের বিম্বটা সাইজে ছোট হয়, দেখো তো ওই যে পিছনে এই বড় বড় গাছগুলার, পিছনে বড় বড় গাছগুলার প্রতিবিম্ব দেখতে পারতেছো এখানে, দেখতে পারতেছি। তার মানে পিছনে বড় একটা জায়গার প্রতিবিম্ব আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে দেখতে পারি। পিছন থেকে যদি কোনো গাড়ি আসে বা কোনো ট্রাক বা যে কোনো কিছু যদি আসে, তাহলে এই বড় একটা জায়গার পিছনে এই বড় একটা জায়গার প্রতিবিম্ব আমরা এই ছোট একটা জায়গার মধ্যে দেখতে পাই, এবং প্রতিবিম্বটা আমরা সোজা দেখতে পাই। এটা হচ্ছে বড় কথা, সোজা দেখতে পাই। ধরো এখানে তুমি একটা অবতল দর্পণ দিয়ে দিছো, অবতল দর্পণ দিলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে উল্টা প্রতিবিম্ব গঠিত হলে তো আমার গাড়ির এখানে লাগায় লাভ নাই। তুমি দেখবা গাড়ি একটা পেছন থেকে আসতেছে, চাকা হইলো উপরের দিকে উল্টা হয়ে গেছে, ওইটা দেখলে তো অ্যাক্সিডেন্ট আরো বেশি হবে, তাই না? তো এখানে আমাদের উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এই পিছনের একটা বড় একটা জায়গাকে এই ছোট জায়গার মধ্যে দেখা যায়, আর সোজা প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে পেছন থেকে যদি কোনো কিছু আসতে থাকে তাহলে আমরা এটা দেখতে পাই এখানে। তাহলে গাড়ির ভিউ মিররও হচ্ছে আমাদের উত্তল আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে? রিজনটা হচ্ছে এই ছোট আয়না দিয়ে গাড়ির পেছনের বড় জায়গা দেখা যায়, আর একটা রিজন হচ্ছে সোজা প্রতিবিম্ব, সোজা বিম্ব দেখা যায়। এই দুইটা হচ্ছে রিজন। 2 নম্বরটা, রাস্তার বাঁকেও উত্তল আয়না ব্যবহার করা হয়। এই যে রাস্তার বাঁকে তোমরা মাঝে মাঝে দেখবা 3 রাস্তা বা 4 রাস্তার মোড়ে এরকম এই বড় বড় উত্তল আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে? আমাদের বুয়েটের ভিতরে আছে, বুয়েটের খেলার মাঠের পাশে 3 রাস্তার মোড় আছে একটা, ওইখানে একটা লাগানো আছে বড় উত্তল আয়না। ওই উত্তল আয়নার কাজ কি তাহলে? ধরো এই যে এরকম 4 রাস্তার মোড়, ঠিক আছে? হ্যাঁ, ধরো এইখানে একটা আয়না লাগানো আছে, এরকম এখানে একটা আয়না লাগানো আছে। এই দিক থেকে যদি কোনো গাড়ি আসে, তুমি যদি এদিক থেকে যাও, তুমি কিন্তু জানবা না এখানে গাড়ি আছে, ঠিক আছে? তোমার কিন্তু জানার কথা না যে এখান থেকে গাড়ি আসতেছে। দুইজন যদি একসাথে গিয়ে যাও, তাহলে এখানে গিয়ে যদি ধাক্কা লাগাও তাহলে কেমন হবে? এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য এই যে এখানে আয়নাটা লাগানো হয়েছে। তুমি যখন এদিক দিয়ে যাও, ওই আয়নার দিকে তাকাইলে তুমি দেখতে পারবা এখান থেকে গাড়ি আসতেছে অথবা এখান থেকে গাড়ি আসতেছে। দুই দিকের যে কোনো একদিক থেকে গাড়ি আসলে তুমি আয়নার মধ্যে দেখতে পারবা, তুমি সাবধান হয়ে যেতে পারবা, ঠিক আছে? এখানে এই উত্তল আয়নাগুলো ব্যবহার করা হয়। এই উত্তল আয়নাটা রাস্তার বাঁকে উত্তল আয়না ব্যবহার করা হয়। তারপরে সেলুনে সমতল আয়না ব্যবহার করা হয়। এটা তো বোঝানোর কিছু নাই, সেলুনে তোমরা মোটামুটি সবাই যাও, চুল টুল কাটাও, ওইখানে সমতল আয়না ব্যবহার করা হয়। আমরা ড্রেসিং টেবিলে যে আয়না দেখি ওই আয়নাটাই আর কি। টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। তারপরে জাহাজ বা লঞ্চের সার্চ লাইট এখানে অবতল আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট এখানে অবতল আয়না ব্যবহার করা হয়। ব্যাখ্যা করতেছি। টেলিস্কোপে জিনিসটা কি হয়? টেলিস্কোপে জিনিসটা হচ্ছে তোমার আলোকে, মানে অনেক দূর থেকে আসা আলোকে একটা পয়েন্টে আনতে হয়, ঠিক আছে? তাহলে তোমার বিম্বের যে রেজুলেশন আছে এটা বেড়ে যায়। এ কারণে টেলিস্কোপে হচ্ছে তোমার অবতল আয়না ব্যবহার করা হয়, মানে স্পষ্ট ছবি পাওয়ার জন্য। আমরা মহাকাশ যখন দেখি আমাদের কি দেখতে হয়? স্পষ্ট ছবি দেখতে হয়। স্পষ্ট ছবি পাওয়ার জন্য আমাদের এই অবতল আয়না ব্যবহার করতে হয়। অনেক দূর থেকে আসা আলো একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে, ওই যে ফোকাসের ভিতর দিয়ে পাস হয়, ওই ফোকাসে সবগুলো প্রতিবিম্ব এসে আলোক রশ্মি এসে ওই ফোকাসের মধ্যে দিয়ে পাস হয়। এবার জাহাজ বা লঞ্চের সার্চ লাইট অবতল আয়না কেন ব্যবহার করা হয় জানো? জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে তোমরা অনেক সময় দেখবা যে জাহাজ বা লঞ্চের সার্চ লাইট থেকে অনেক দূরে আলোক রশ্মি প্রেরণ করতে হয়, ঠিক আছে? আলোক রশ্মি অনেক দূরে প্রেরণ করতে হয়। তাহলে অনেক দূরে কিভাবে প্রেরণ করে? ধরো এখানে একটা অবতল আয়না আছে,
আর এইখানে একটা ফোকাস, এই যে এই ফোকাসে এইখানে একটা বাতি জ্বালায় রাখছে, এই ফোকাস একটা বাতি জ্বালায় রাখছে, ঠিক আছে। ফোকাস থেকে এই ফোকাস বরাবর যখন এই আলোক রশ্মিগুলো, এই যে এই ফোকাস থেকে যখন আলোক রশ্মিগুলো এইভাবে যায়, সবগুলা সমান্তরাল ভাবে এইভাবে প্রতিফলিত হয়, সবগুলো এইভাবে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়। এই আলোক রশ্মিটা অনেক দূরে যাইতে পারে, ঠিক আছে। আর একটু বড় করে আঁকলে হয়তো বা ভালো করে বুঝবা। ধরো এই যে এরকম আর কি, ধরো এই যে ফোকাসে এখানে একটা লাইট বাল্ব জ্বালায় রাখছে, ফোকাসে একটা লাইট বাল্ব জ্বালায় রাখছে। তো ফোকাস থেকে যখন আলোক রশ্মিগুলো যায়, এই যে ফোকাসের ভেতর দিয়ে আলোক রশ্মিগুলো আপতিত হচ্ছে না, তো ফোকাসের ভেতর দিয়ে যে আলোক রশ্মিগুলো আপতিত হয় এটা তো অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, এই যে এইভাবে করে অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যায়। এই সমান্তরাল আলোক রশ্মিগুলো একটা আরেকটারে কখনো ছেদ করে না, এগুলা অনেক দূরে যাইতে পারে, অনেক দূর থেকে আলোক রশ্মিগুলো দেখা যায়। এখানে জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে আমাদের এই যে এই অবতল আয়না ব্যবহার করা হয়। আর দাঁতের ডাক্তারের ক্ষেত্রে কি হয়, দাঁতের ডাক্তারের ক্ষেত্রে কিন্তু দাঁত বড় করে দেখা লাগে, সোজা প্রতিবিম্ব দেখা লাগে, তাই না? তো তুমি আমারে বলো যে বড় আর সোজা প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? উত্তল দর্পণে, তাই না? উত্তল দর্পণে বড় আর সোজা প্রতিবিম্ব গঠিত হয়। তাই না আমরা এখানে অবতল দর্পণ কেন ব্যবহার করলাম, উত্তল দর্পণ কেন ব্যবহার করলাম না? দাঁতের ডাক্তার দাঁত কি খুব কাছ থেকে দেখে না দূর থেকে দেখে বলতো? দাঁতের ডাক্তার কিন্তু দাঁত খুব কাছ থেকে দেখে। কাছ থেকে যখন দেখে তখন এই ঘটনাটা ঘটে। কোন ঘটনা? এই যে এই ঘটনাটা, যখন খুব কাছ থেকে দেখে, আমরা এখানে পড়ছি না অবস্থান 6 ফোকাস এবং মেরুর মাঝে, এই যে ফোকাস এবং মেরুর মাঝে এইখানে দেখো তো, এই যে অবতল আয়না খুব কাছ থেকে, এই যে খুব কাছ থেকে, খুব কাছে যখন বস্তুটা রাখা হয়, ধরো এই যে এইখানে তোমার দাঁতটা রাখা হয়েছে, এই যে অবতল আয়না, এইখানে তোমার দাঁত রাখা হয়েছে, এখানে যদি দাঁত রাখা হয় তাহলে এটার একটা বড়, এই যে তোমার দাঁতের চাইতে কিন্তু এই প্রতিবিম্বটা বড়, তাহলে এটার একটা বড় এবং বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব দেখা যায়। বুঝতে পারছো? তার মানে এই যে ডেন্টিস্টটা কি করে, একটা অবতল আয়না নেয়, আয়না নিয়ে তোমার দাঁতটা এই যে এই পজিশনে রাখে, এই পজিশনে যখন রাখে তখন এটার একটা বড় এবং সোজা প্রতিবিম্ব তারা দেখতে পায়, তখন তারা এইভাবে করে চিকিৎসা করে, বুঝছো? তো এটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, আসলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে সোজা এবং বড় প্রতিবিম্ব দেখতে পাই হচ্ছে উত্তল দর্পণে, কিন্তু ডেন্টিস্টরা এখানে অবতল দর্পণ ব্যবহার করে, কেননা তোমার দাঁতটাকে তারা মিররের খুব কাছাকাছি রাখে। বুঝতে পারছো? পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁক, প্রায় সমকোণে বাঁক নিতে হয়। এখানে 45 ডিগ্রি কোণে সমতল আয়না রাস্তার বাঁকে লাগানো হয়। এটা কিন্তু ধরো বইয়ের একটা, আমরা একটু আগে পড়ছি না যে রাস্তার বাঁকে যদি এরকম থাকে, কোশ্চেনটা যদি এরকম থাকে যে রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সারটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ রাস্তার বাঁকে ব্যবহার করা হয়। কিন্তু তোমাকে যদি এইভাবে কোশ্চেন করা হয় যে গাড়ি যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয় রাস্তার, ধরো পাহাড়ি রাস্তায়, এই যে পাহাড়ি রাস্তায় এই কথাটা যদি উল্লেখ থাকে, অদৃশ্য বাঁকে, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয় তখন 45 ডিগ্রি কোণে সমতল আয়না রাস্তার বাঁকে লাগানো হয়। এই যে এরকম আর কি, এই যে এরকম পাহাড়ি রাস্তা থাকে না, তুমি যাচ্ছ তোমার এমনি করে বাঁক নিতে হবে, মানে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে হবে। তোমার কোনো ধারণাও নাই ওই পাশে কি আছে, ওই পাশে কি কোনো ওয়াল আছে না পাহাড় আছে না কি আছে, তোমার কোনো ধারণা নাই। তো তুমি তো না দেখে বাঁক নিতে পারবে না, তখন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো এইখানে তুমি দেখতে পাও এখানে কি আছে, এই যে এইখান থেকে দাঁড়ায় তুমি দেখতে পাও ওই পাশে আছে কি। বুঝতে পারছো? পাহাড়ি রাস্তায় যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয় তখন 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো হয়। আচ্ছা, হোমওয়ার্ক পার্টে চলে আসছি। এখন কিছু কথা বলি, তোমাদের মোটামুটি শেষ পড়াশোনা, এই চ্যাপ্টারের পড়াশোনা মোটামুটি শেষ। এখন একটা রিক্যাপ করি আসলে আমরা কি কি পড়লাম, ঠিক আছে? এই চ্যাপ্টারের জন্য আমরা কি কি পড়ছি একটা ছোট্ট একটা রিক্যাপ যদি করি। আসলে কোনো একটা চ্যাপ্টার পড়া শেষ হইলে ওই চ্যাপ্টারের মধ্যে কি টপিক, মানে মূল টপিক কোনটা কোনটা আছে ওইটা যদি তোমার মাথার মধ্যে থাকে একবারে, তাহলে এই চ্যাপ্টারটাকে মানে পরবর্তীতে যখন আবার পড়বা তখন অনেক সহজ লাগবে। প্রথমে আমরা পড়ছি হচ্ছে আলোর প্রকৃতি পড়ছি, তাই না? 2 নম্বরে কি পড়ছি?
2 নম্বরে হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিফলনের দুইটা সূত্র। 2 নম্বরের প্রতিফলন পড়ছি, প্রতিফলন কি কিভাবে হয়, আর প্রতিফলনের দুইটা সূত্র পড়ছি। প্রতিফলনের দুইটা সূত্র পড়ছি। 3 নম্বরে আসো কি পড়লাম, প্রতিফলন পড়ার পরে প্রতিফলন কিসে হয়, দর্পণে প্রতিফলন হয়, তাই তো। 3 নম্বরে দর্পণ পড়ছি। দর্পণ কি, কিভাবে গঠিত হয়, দর্পণ কত প্রকার, দর্পণ কত প্রকার এটা পড়ছি, কোন দর্পণ কিভাবে গঠিত হয় এটাও পড়ছি। 4 নম্বর লেকচারে পড়ছি হচ্ছে আমরা প্রতিবিম্ব কি জিনিস। প্রতিবিম্ব কি জিনিস এটা পড়ছি। প্রতিবিম্ব 3 ধরনের দর্পণ আছে মোটামুটি, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে উত্তল, আর একটা হচ্ছে অবতল। এই 3 ধরনের আয়নাতে সমতলে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, উত্তলে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, অবতলে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, এই টপিকগুলো পড়ছি। সমতল দর্পণে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, প্রতিবিম্ব সোজা হয় না অবাস্তব হয় না বাস্তব হয় নাকি সমান হয় অসমান হয়, কি হয় এটা আমরা পড়ছি সমতল দর্পণে। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা সেম জিনিস পড়ছি, অবতল দর্পণের ক্ষেত্রে সেম জিনিস পড়ছি। বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কেমন হয়, বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বড় হয় ছোট হয় সোজা উল্টা, সবকিছু পড়ছি, ঠিক আছে। আর এই চ্যাপ্টারে আমরা কিছু সূত্রও পড়ছি, মনে পড়ে 4টা সূত্র পড়ছি এই চ্যাপ্টারে আমরা। প্রথম সূত্রটা ছিল I ইজ ইকুয়াল আর, প্রথম লেকচারে পড়া। আইতে হচ্ছে আপতিত আপতন কোণ, আরতে হচ্ছে প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। 2 নম্বরটা পড়ছি হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f, মনে পড়ে। ইউতে কি, ইউতে হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, ভিতে হচ্ছে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এফতে হচ্ছে ফোকাস দূরত্ব। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ। বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে ভি এর মান পজিটিভ, অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে ভি এর মান নেগেটিভ, আর ইউ এর মান সবসময় পজিটিভ। এগুলো আমরা ডিটেলস পড়ছি। 3 নম্বরটা হচ্ছে আরেকটা সূত্র পড়ছি, এটা হচ্ছে এফ ইজ ইকুয়াল r/2। ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। 4 নম্বর পড়ছি বিবর্ধন, m ইজ ইকুয়াল l প্রাইম ডিভাইডেড বাই l, বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। 5 নম্বরটা হচ্ছে m ইজ ইকুয়াল মাইনাস v ডিভাইডেড বাই ইউ, নাকি ইউ ডিভাইডেড বাই ভি, সরি দাঁড়া একটু দেখে আসি। হ্যাঁ, ভি ডিভাইডেড বাই ইউ। 5 নম্বরটা হচ্ছে m ইজ ইকুয়াল মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, ভিতে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউতে হচ্ছে বস্তুর দূরত্ব। তো এই হচ্ছে 5টা সূত্র। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে তোমার এই যে এই টপিকগুলো আমাদের পড়তে হয় মেইনলি, আর এই 5টা সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হয়, ঠিক আছে। এবার আসো তোমাদের হোমওয়ার্ক পার্ট। এটা কিন্তু হোমওয়ার্কটা আমি অন্য কোথাও থেকে দেই নাই, তোমাদের টেক্সট বুক থেকে দিয়েছি। টেক্সট বুকের পেজ নাম্বার হচ্ছে 238 থেকে 241 এর মধ্যে এই টপিকগুলো আছে। এখানে সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি। দেখো, প্রথমে আয়নাতে ডান বাম কেন উল্টে যায়, উপর নিচে উল্টায় না কেন, জ্যোতির্বিদদের বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয় কেন, এটা একটু আগে বললাম আমি, অবতল আয়না কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর আলোর প্রতিফলন বলতে কি বুঝো, নিয়মিত প্রতিফলন কি, ব্যাপ্ত প্রতিফলন কি, দর্পণ কাকে বলে, এগুলো সবকিছু পড়ে আসছি আমরা। প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কয় প্রকার, কি কি, অবতল দর্পণ কিভাবে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, তার রশ্মির সাথে দেখা, অবতল দর্পণে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই যে এটা 6 নম্বর পজিশনে, এই যে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 6 নম্বর পজিশনে বস্তু রাখছিলাম না, রাখার পর আমাদের অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছিল না, তো ওইটাই আর কি ব্যাখ্যা করে দিবা। সবগুলাই পড়ছি আমরা, ঠিক আছে। এরপরে আসো এই যে এখান থেকে
এই সবুজ কালি দিয়ে যেটা মার্ক করছি এটা হচ্ছে তোমাদের মানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট এই কোশ্চেনটা যদি তুমি সলভ করো তাহলে মজা পাবে আর কি। এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার। হ্যাঁ, উত্তল আয়না এক্স ওয়াই বস্তুর রশ্মিগুলো, এই যে এখানে এই যে 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা, এই যে এইটা, এই যে এইটার ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে আর এইটার ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে, এগুলা পড়ছি। দেন 4 নাম্বারে এইখানে এই যে অবতল আয়নার এইখানে যদি বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কেমন হবে, এইখানে যদি বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কেমন হবে। এটা কয় নাম্বার পজিশন দেখো তো, এই যে এইখানে হচ্ছে ফোকাস, এখানে হচ্ছে গিয়া তোমার বক্রতার কেন্দ্র, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পজিশন আর কি। 4 নম্বর পজিশনে বস্তু রাখলে কেমন হয় পড়ছি না, আজকেই তো পড়লাম। আর এই যে এটা হচ্ছে তোমার 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশনে বস্তু রাখলে কেমন হয় এটা। এটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণের যেখানেই বস্তু রাখো সবসময় একই ঘটনা ঘটবে। আর এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার পজিশন, এই যে এটা হচ্ছে 6 নাম্বার পজিশনে বস্তু রাখলে কেমন হবে ওইটা। ঠিক আছে, সবগুলাই পড়ছি আমরা, সবই পড়া হয়েছে। সৃজনশীল কোশ্চেন আছে, সৃজনশীল কোশ্চেনে যে সমতল দর্পণ, সমতল দর্পণে বস্তু তুমি যত দূরে রাখবে এটা অত দূরেই বিম্ব গঠিত হবে, এটা সমান বিম্ব গঠিত হবে, অবাস্তব বিম্ব গঠিত হবে, সোজা বিম্ব গঠিত হবে। এটা আমরা সেকেন্ড লেকচারে পড়ছি। ঠিক আছে, সেকেন্ড লেকচার যারা দেখো নাই, মিস করছো, দেখে নিও, সেকেন্ড লেকচারে এটা পড়ছি। আর এই যে 2 নাম্বার যে উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে প্রতিবিম্বর ক্ষেত্রে 1 এবং 2 নম্বর দর্পণের তুলনা কর। 1 নম্বর 2 নম্বর দর্পণের তুলনা করবা। 1 নম্বর মানে সমতল দর্পণ, ওইটাতে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এটাও পড়ছি। 2 নম্বর অবতল দর্পণ, এখানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এটাও পড়ছি। তো দুইটা তুলনা করে দিবি, শেষ। এবার 2 নম্বর 3 নম্বর এখানে সৃজনশীল প্রশ্ন আছে, এখানে যা যা আছে আমরা মোটামুটি সবই পড়ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সব কিছু, একদম ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার, আজকে থার্ড লেকচার বা ফাইনাল লেকচার। তোমরা যারা ফার্স্ট এবং সেকেন্ড মিস করছো, প্রথমে ফার্স্ট দেখবা, সেকেন্ড দেখবা, দেন আমার এই থার্ড লেকচারটা দেখবা। দেখলে কি শেষ হয়ে গেল? দেখার পরে কাজ কি? দেখার পরে কাজ হচ্ছে তোমরা বইটা খুলবা, বইটা খুলে লাইন বাই লাইন পড়বা। দেখো, বই যদি তোমরা না পড়ো বা নিজে যদি পড়াশোনা না করো, আমার লেকচার তুমি সারা জীবন দেখো, কোনো লাভ হবে না। এই লেকচার লেকচারের জায়গায় থাকবে, তোমার পড়া তোমার পড়ার জায়গায় থাকবে, পড়া আর আগাবে না। তো পড়া যদি আগাইতে চাও, লেকচারগুলো দেখা শেষ করে বইটা খুলবা, বইটা খুলে রিডিং দিবা, মানে পড়া শুরু করবা আর কি। যেখানে বুঝবা না ওইখানে আমাদের লেকচারের হেল্প নিবা, অথবা কমেন্টে জানাইতে পারো ভাই আমি এখানে বুঝি নাই। দেন বইটা যখন তোমার পড়া শেষ, দেন তুমি এই যে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবা সলভ করার জন্য। যেখানে সলভে আটকায়া যাবা ওইখানে তুমি স্কুল ম্যাথামেটিক্সের হেল্প নিতে পারো, অথবা যে কোনো সোর্সের তুমি হেল্প নিতে পারো। আশা করি যদি তুমি লেকচারগুলো ভালো করে দেখো আর বইটা যদি ভালো করে পড়ো, কোনো কোশ্চেন তোমার আটকাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের দ্য এন্ড। ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার সামনে পরীক্ষা আছে 5 তারিখে, সো বেশ কিছুদিন হয়তোবা আমি ক্লাস নিতে পারবো না, হয়তোবা আবার নিতেও পারি, বলা যায় না। তো দোয়া কইরো আমার জন্য, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।